ঘুমন্ত অভিমন্যুর মুখে চুমু খেয়ে বিছানা থেকে উঠে যাচ্ছিলাম। হঠাৎ সে আমার হাত ধরে ফেলল, বলল, বুদি খাকো, আমাকে একা রেখে যেও জানা। গোয়ার একটি নির্জন বিচের কাছে পালমারের গাছের ছায়ায় একটি বাংলো। আমরা সমুদ্রের গর্জন আসছে দূর থেকে, বাতাসের লবণের গন্ধ। কোনোদিন ভাবিনি আমার দেওরের সাথে এভাবে একা থাকতে হবে। আমার নাম প্রীতি, বিয়ে হয়েছে ডায়মন্ড হারবারের ধনী ব্যবসায়ী অনির্বাণের সাথে। বিয়ের ৩ বছর পরেও আমাদের কোনো সন্তান হয়নি। ডাক্তার বলেছিলেন চিন্তা দূর করতে, মন ভালো রাখতে। তাই অনির্বাণ একটি টোরের ব্যবস্থা করল গোয়ায়। যাওয়ার দিন হঠাৎ অনির্বাণের ফোন এলো, প্রীতি, আমি এখনই মুম্বাই যাচ্ছি, একটা জরুরি মিটিং আছে, তুমি যাও, অভিমন্যু তোমার সাথে যাচ্ছে। অভিমন্যু হল অনির্বাণের ছোট ভাই, যে বেঙ্গালুরুতে একটি স্টার্টআপে কাজ করে। সে ছুটিতে কলকাতায় এসেছিল। প্রথমে যেতে চায়নি, কিন্তু অনির্বাণের অনুরোধে শেষ পর্যন্ত রাজি হয়ে গেলাম। আমরা গোয়া পৌঁছেছিলাম দুপুরে। একটি বাংলো ভাড়া নিয়েছিলাম আগে থেকেই, সমুদ্র সৈকতের খুব কাছে। বাংলোটি ছিল সুন্দর, একতলা, 2টি বেডরুম, একটি বড় লিভিং রুম এবং একটি ছোট্ট বাগান। বাংলোর পেছনে একটি প্রাইভেট সাঁতার কাটার পুকুরও ছিল। প্রথম দিন আমরা সমুদ্র সৈকতে গিয়েছিলাম। অভিমন্যু বলল, বুদি, আজ মন খুলে আনন্দ করো, ভাবি হিসেবে তোমার সমস্ত দায়িত্ব আজকের দিনের জন্য ছুটি। আমরা সাঁতার কেটেছিলাম, সেলফি তুলেছিলাম, আর সন্ধ্যায় একটি সি ফুড রেস্তোরাঁও ডিনার করেছিলাম। অভিমন্যু বেশ কয়েক গ্লাস বিয়ার খেয়েছিল। রাতে বাংলোতে ফিরে অভিমন্যু বলল, বুধি, আমার মাথা ঘুরছে, আমি একটু শুয়ে থাকি। কুশে তার বেডরুমে চলে গেল। আমি কিছুক্ষণ টিভি দেখলাম। তারপর অভিমন্যুর ঘরে উঁকি দিলাম, দেখতে সে কেমন আছে। দেখি সে গভীর ঘুমে আচ্ছন্ন। আমি অভিমন্যুর কপালে হাত রেখে দেখলাম জ্বর ভাব, হয়তো অতিরিক্ত রোদে থাকার কারণে। তার মুখে একটা ছেলে মানুষী ভাব, যেন সে খুব নিরীহ। আমি আস্তে করে তার কপালে একটা চুমু দিলাম, যেমন করে একটি বোন তার ভাইকে স্নেহ করে। আমি চলে যাচ্ছিলাম। হঠাৎ অভিমন্যু আমার হাত চেপে ধরল। তার চোখ বন্ধ ছিল, কিন্তু আমার হাত ধরেছিল শক্ত করে। আমি ভয় পেয়ে গেলাম। অভিমন্যু ঘুমের ঘোরে বলে উঠল, বুধি, সাবধানে থাকবে, তারা আসছে। খুশি। আমি অভিমন্যুর মুখের দিকে তাকালাম। সে আবার গভীর ঘুমে চলে গেল। আমার হাত ছেড়ে দিল। আমি ভাবলাম, ও নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখছিল। আমি আমার ঘরে ফিরে এলাম, কিন্তু ঘুম আসছিল না। অভিমন্যুর কথাগুলো মনে পড়তে লাগল। তারা আসছে? কি? কারা আসছে? কেন আসছে? অভিমন্যু কি কোনো বিপদের ইঙ্গিত দিচ্ছিল? সমুদ্রের গর্জন ক্রমশ বাড়ছিল। মেঘে ঢাকা আকাশ, পূর্ণিমার চাঁদ মাঝে মাঝে দেখা যাচ্ছে। দূরে সমুদ্রের কালো জল সাদা ফেনায় ঢাকা। আমি জানালা বন্ধ করে দিলাম। হঠাৎ একটা শব্দ হল। আমি সজাগ হয়ে উঠলাম। বাংলোর পেছনের দরজা খোলার শব্দ। আমি সাবধানে বিছানা থেকে উঠে দরজার কাছে গেলাম। আস্তে করে দরজা খুলে বাইরে উকি দিলাম। কেউ নেই, হয়তো বাতাসের শব্দ শুনেছি। আমি রান্নাঘরে গেলাম 1 গ্লাস জল খেতে। জল খাচ্ছি, হঠাৎ চোখ পড়ল জানালার দিকে। জানালার ওপারে অন্ধকারে একজন লোক দাঁড়িয়ে আছে। আমার গ্লাস হাত থেকে পড়ে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমি চিৎকার করতে যাচ্ছিলাম। হঠাৎ জানালার বাইরের লোকটি আঙুল দিয়ে ঠোঁটে ইশারা করল চুপ থাকতে। আমি কাঁপতে কাঁপতে পেছনে হাঁটছিলাম। লোকটি জানালা দিয়ে ভেতরে ঢুকতে শুরু করল। আমি এবার চিৎকার করব ভাবছি,
তখনই লোকটি বলল, প্রীতি, চিৎকার করো না। চমকে উঠলাম, এ তো অনির্বাণের গলা। আমার স্বামী অনির্বাণ। তুমি এভাবে এলে কেন? দরজা দিয়ে আসতে পারতে। আমি অবাক হয়ে বললাম। অনির্বাণ জানালা দিয়ে পুরোপুরি ভেতরে এলো। তার মুখে চিন্তার ছাপ। প্রীতি, আমাদের বিপদ। অভিমন্যু কোথায়? ঘুমাচ্ছে। কি হয়েছে, কি বিপদ? তাকে জাগাও, আমরা এখন এখান থেকে যেতে হবে গো। আমি অভিমন্যুকে ডাকতে গেলাম। সে গভীর ঘুমে আচ্ছন্ন। আমি তাকে নাড়া দিয়ে ডাকলাম, অভিমন্যু ওঠো, দাদা এসেছে গো। অভিমন্যু ধর্মট করে উঠে বসল। দাদা কোথায়? রান্নাঘরে। আমরা রান্নাঘরে গেলাম। অনির্বাণ ফোনে কথা বলছিল। আমাদের দেখে ফোন রেখে দিল। অভিমন্যু, তোমার মোবাইল কোথায়? আমার ঘরে। সেটা এখানে নিয়ে এসো, আমরা এখনই রওনা দিচ্ছি। গো, কোথায় যাব এমন রাতে? আমি জিজ্ঞেস করলাম। ঠিক এই মুহূর্তে বলতে পারবো না প্রীতি। তোমার একটা ব্যাগে কিছু জামাকাপড় নাও, শীঘ্রই। আমি এবং অভিমন্যু দ্রুত প্রস্তুত হলাম। আমি একটা ছোট ব্যাগে কিছু জামাকাপড় নিলাম। অভিমন্যু তার ল্যাপটপ আর ফোন নিয়ে এলো। অনির্বাণ জানালা দিয়ে বাইরে উঁকি দিচ্ছিল। অনির্বাণ, কি হয়েছে বলবে তো? আমি জিজ্ঞেস করলাম। অনির্বাণ আমার হাত ধরল। প্রীতি, আমি তোমাকে একটা গল্প বলিনি। আমার ব্যবসার লোকজন সবাই জানে না, আগে আমি। অবাক হয়ে তাকালাম তার দিকে। কি গল্প? আমি শুধু রিয়েল এস্টেট ব্যবসা করি না, আমি গোয়েন্দা বিভাগের সাথে কাজ করি। কি? আমি এবং অভিমন্যু একসাথে বলে উঠলাম। হ্যাঁ, আমি গত 5 বছর ধরে একটি আন্তর্জাতিক মানব পাচার চক্রের খোঁজ করছি। এখন আমরা তাদের কাছাকাছি পৌঁছে গেছি, কিন্তু তারা জেনে গেছে আমি কে। আমার জীবন বিপন্ন। মাথা ঘুরছিল। আমার স্বামী একজন গোয়েন্দা, সে কখনো আমাকে বলেনি। তাহলে তুমি সত্যিই মুম্বাই যাওনি? না, আমি গোয়ায় ছিলাম, তোমাদের নজরে রাখছিলাম। আমি জানতাম তারা আমার পরিবারকে টার্গেট করবে গো। কিন্তু কেন আমাদের গোয়ায় পাঠালে? এখানে আমার টিম আছে তোমাদের সুরক্ষা দেওয়ার জন্য, কিন্তু পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তারা এখানেও এসে গেছে। খুব অনির্বাণ জানালা দিয়ে আবার বাইরে তাকালো। চলো, এখন যেতে হবে গো। কোথায় যাব? অভিমন্যু জিজ্ঞেস করল। আমার এক বন্ধুর বাড়ি, সেখানে সুরক্ষিত থাকবে কি? আমরা বাংলোর পেছনের দরজা দিয়ে বের হলাম। বাইরে অন্ধকার, শুধু চাঁদের আলো। অনির্বাণ আমাদের একটি গাড়ির দিকে নিয়ে গেল, যেটি বাংলোর পেছনে পার্ক করা ছিল। আমরা গাড়িতে উঠলাম। অনির্বাণ ড্রাইভিং সিটে বসল। গাড়ি স্টার্ট করতেই আমরা দেখলাম সামনে একটি গাড়ি এসে আমাদের পথ আটকে দিল। অনির্বাণ গাড়ি থামালো। শিট, তারা এসে গেছে, সে বিটপিট করল। দুটি লোক সেই গাড়ি থেকে নেমে আমাদের দিকে আসছিল। অনির্বাণ রিভার্স গিয়ার লাগালো, পেছনে গাড়ি নিতে শুরু করল। কিন্তু দেখলাম পেছনেও একটি গাড়ি এসে আমাদের ব্লক করেছে। আমরা ট্র্যাপ হয়ে গেছি। অনির্বাণ একটি বন্দুক বের করল ড্যাশবোর্ড থেকে। আমি এবং অভিমন্যু ভয়ে কাঠ হয়ে গেলাম। অনির্বাণ বলল, যখন বলবো রান, তোমরা দুজন গাড়ি থেকে নেমে পালং গাছের থেকে দৌড়াবে। সেখানে আমার লোকেরা অপেক্ষা করছে। কি? আমরা মাথা নাড়লাম। দুজন লোক এবার আমাদের গাড়ির দরজার কাছে এসে গেছে। একজন অনির্বাণের দিকে বন্দুক তাক পড়েছে, অন্যজন আমার দরজার দিকে আসছে। অনির্বাণ হঠাৎ বলল, নাও, রান। অনির্বাণ তার দরজা খুলে গুলি চালালো। আমি আর অভিমন্যু আমাদের দরজা খুলে দৌড়ে পালালাম পালং গাছের দিকে। পেছনে গুলির শব্দ শুনতে পেলাম। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। অভিমন্যু আমার হাত ধরে টানছিল। বুদি, দৌড়াও। আমরা পালং গাছের দিকে দৌড়াচ্ছিলাম। পেছন থেকে আরও গুলির শব্দ। আমি ফিরে তাকালাম। অনির্বাণ আমাদের পেছনে দৌড়াচ্ছিল।
সেও গুলি চালাচ্ছিল। দুজন লোক আমাদের তাড়া করছিল। পালং গাছের কাছে পৌঁছে আমরা দেখলাম দুজন লোক উঠে এলো ঝোপ থেকে। অনির্বাণের লোক তারা। গুলি চালালো আমাদের পেছনে আসা লোকদের দিকে। এদিকে একজন বলল, আমরা তাদের পেছনে দৌড়ালাম। তারা আমাদের একটি ছোট বোটের দিকে নিয়ে গেল, যেটি সমুদ্র সৈকত ছিল। আমরা বোটে উঠলাম। অনির্বাণও উঠল। সবাই ঠিক আছে? অনির্বাণ জিজ্ঞেস করল, হাঁপাতে হাঁপাতে। আমরা মাথা নাড়লাম। আমার সারা শরীর কাঁপছিল। অভিমন্যু আমাকে জড়িয়ে ধরল। বুদি, ভয় পেয়েছ না, আমরা তোমার সাথে আছি। গু। বোট স্টার্ট হল। আমরা সমুদ্রের দিকে এগিয়ে গেলাম। পেছনে ফায়ারিং চলছিল। ওরা কারা? আমি জিজ্ঞেস করলাম অনির্বাণকে। ড্রাগন ট্রায়েড, একটি চাইনিজ মাফিয়া গ্রুপ। ওরা পূর্ব এশিয়া থেকে মেয়েদের পাচার করে, ভারতে এবং মধ্যপ্রাচ্যে নিয়ে যায়। আর তুমি ওদের ধরার চেষ্টা করছিলে? হ্যাঁ, আমি গোয়েন্দা বিভাগের স্পেশাল টাস্ক ফোর্সের সদস্য। আমরা গত 5 বছর ধরে ওদের ট্র্যাক করছি। ও, তুমি আমাকে কখনো বলনি। কে? আমি অভিযোগের সুরে বললাম, তোমাকে বিপদে ফেলতে চাইনি প্রীতি। ওরা খুব বিপজ্জনক। অভিমন্যু অনির্বাণের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, দাদা, তুমি জানতে আমি স্টার্টআপে কাজ করি না? অনির্বাণ হাসল। হ্যাঁ, জানতাম। তুমিও আমাদের সাথে কাজ করো। আমি অবাক হয়ে অভিমন্যুর দিকে তাকালাম। সেও গোয়েন্দা। আমি সাইবার সিকিউরিটি বিভাগে কাজ করি, অভিমন্যু বলল। আমি ওদের অনলাইন অ্যাক্টিভিটি ট্র্যাক করে গিয়ে। আমি ছিলাম একমাত্র ব্যক্তি যে কিছুই জানত না। আমি নিজেকে বোকা মনে করলাম। কোথায় যাচ্ছি আমরা? আমি জিজ্ঞেস করলাম। পানাজি, সেখানে আমাদের একটি সেফ হাউস আছে। খুব, অনির্বাণ বলল। বোট সমুদ্রের মাঝে চলছিল। চারদিকে অন্ধকার, শুধু চাঁদের আলো। আমি অনির্বাণের হাত ধরলাম। তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। সে আমার হাতে চাপ দিল। দুঃখিত তোমাকে এই বিপদে ফেলার জন্য। গো, তোমার স্ত্রী। তোমার বিপদ আমারও বিপদ গো। অনির্বাণ আমার দিকে তাকিয়ে হাসল। তারপর হঠাৎ তার মুখের হাসি মিলিয়ে গেল। সে পেছনে তাকাল। ওনো, ওরা আসছে। আমরা সবাই ফিরে তাকালাম। একটি স্পিড বোট আমাদের পেছনে আসছিল। ফাস্টার, অনির্বাণ চিৎকার করে বলল। আমাদের বোটের ড্রাইভারকে আমাদের বোটের গতি বাড়া। কিন্তু পেছনের স্পিড বোট আরও দ্রুত এগিয়ে আসছিল। ওরা আমাদের ধরে ফেলবে, অভিমন্যু বলল। অনির্বাণের সাথে যে দুজন লোক ছিল তারা বন্দুক বের করল। অনির্বাণও তারা বন্দুক বের করল। প্রীতি, তুমি আর অভিমন্যু বোটের নিচে লুকাও। আমরা বোটের নিচে লুকিয়ে পড়লাম। গুলির শব্দ শুরু হল। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। অভিমন্যু আমাকে জড়িয়ে ধরেছিল। গুলির শব্দ আরও জোরে হতে লাগল। হঠাৎ আমাদের বোট জোরে একটা ধাক্কা খেল। আমি চিৎকার করে উঠলাম। আমাদের বোট টলমল করছিল। আরেকটা ধাক্কা। স্পিড বোট আমাদের বোটে ধাক্কা দিচ্ছিল। জাম্প, বোট থেকে লাফিয়ে পড়ো, অনির্বাণ চিৎকার করে বলল। আমরা বোট থেকে লাফিয়ে পড়লাম সমুদ্রের জলে। ঠান্ডা জলে আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। আমি সাঁতার কাটার চেষ্টা করছিলাম। অনির্বাণ আমার কাছে এসে আমাকে ধরে রাখল। আমার সাথে থাকো। আমরা জলের নিচে ডুবে গেলাম। উপরে গুলির শব্দ চলছিল। আমরা কিছুক্ষণ জলের নিচে থাকলাম, তারপর উপরে উঠলাম শ্বাস নিতে। আমাদের বোট বন্ধ ছিল। স্পিড বোট এখনও ছিল। লোকজন গুলি চালাচ্ছিল আমাদের বোটের দিকে। ওরা আমাদের দেখেনি। অনির্বাণ বলল, চলো সাঁতরে পালাই। ও, আমরা সাঁতার কাটতে শুরু করলাম। অভিমন্যু আমাদের পাশেই ছিল। সমুদ্রের জল ক্রমশ ঠান্ডা হয়ে আসছিল। আমরা কোথায় যাচ্ছি জানতাম না। শুধু সাঁতরে যাচ্ছিলাম স্পিড বোট থেকে দূরে। কিছুক্ষণ পর আমরা দেখলাম সামনে একটি ছোট দ্বীপ। ওখানে যাই, অনির্বাণ বলল। আমরা সাঁতরে দ্বীপে পৌঁছলাম। উঠে এসে বালির ওপর শুয়ে পড়লাম হাঁপাতে হাঁপাতে। আমার সারা শরীর ক্লান্ত।
অনির্বাণ উঠে বসল, চারদিকে তাকাতে লাগল। এটা ব্যাটাগোল আইল্যান্ড। সে বলল, গোয়ার একটি অজানা দ্বীপ। পর্যটকরা এখানে আসে না। আগে এখন কি করব আমি? জিজ্ঞেস করলাম। আমাদের সাথী রাজীবের সাথে যোগাযোগ করতে হবে। সে পানাজিতে আমাদের জন্য অপেক্ষা করছে। খু। অনির্বাণ তার পকেট হাত ঢাল। শিট, আমার ফোন নেই। আমার ফোনও সব ভিজে গেছে, অভিমন্যু বলল। আমরা ভিজেছিলাম পুরোপুরি, শীতে কাঁপছিলাম। অনির্বাণ আমাকে জড়িয়ে ধরল গরম করতে। চলো দ্বীপের ভেতরে যাই, সে বলল। সকাল পর্যন্ত এখানে থাকতে হবে, তারপর আবার সাঁতরে যাওয়া যাবে। আমরা উঠে দ্বীপের ভেতরে হাঁটতে শুরু করলাম। দ্বীপটি ছোট কিন্তু ঘন জঙ্গলে ঢাকা। আমরা একটা গাছের নিচে বসে পড়লাম। কাঁপুনি বন্ধ হচ্ছিল না। অনির্বাণ আর অভিমন্যু দুজনেই আমাকে মাঝখানে রেখে বসে এসেছিল, যাতে আমি গরম থাকি। অনির্বাণ, তুমি আমাকে কখনো বলনি তুমি একজন গোয়েন্দা? আমি বললাম। তোমাকে সুরক্ষিত রাখতে চেয়েছিলাম গি, কিন্তু এখন আমি সুরক্ষিত নেই গি। দুঃখিত প্রীতি, আমি কখনো চাইনি যে তুমি এমন বিপদে পড়ো। ও। আমরা চুপ করে বসে রইলাম অনেকক্ষণ পর। অনির্বাণ বলল, আমরা ওদের ট্র্যাক করছিলাম মাসের পর মাস। ওরা পূর্ব এশিয়া থেকে মেয়েদের ক্যারিবিয়ানে পাচার করে। ওদের রিংলিডার হচ্ছে লিজিয়ান বাউ, একজন চীনা মাফিয়া। আমরা তাকে ধরতে চাই। সে গোয়ায় আসছে কাল। আমরা প্ল্যান করেছিলাম তাকে ধরার, কিন্তু ওরা তোমাকে আগেই ধরে ফেলেছে, অভিমন্যু বলল। হ্যাঁ, আমাদের দলে কেউ একজন ট্রেটার আছে, ওদের সব খবর দিয়েছে। আমরা আবার চুপ হয়ে গেলাম। আমার চোখ বন্ধ হয়ে আসছিল ক্লান্তি আর তন্দ্রায়। আমি ঘুমিয়ে পড়লাম। জেগে উঠলাম সূর্যের আলো চোখে লাগায়। রাজীব বলল, চীনা ব্যক্তির দিকে তাকিয়ে। চীনা ব্যক্তি উঠে দাঁড়াল। স্বাগতম, আমি লি জিয়ান বাও। ও তার হিন্দি নিখুঁত ছিল। আমরা ভয়ে দাঁড়িয়ে রইলাম। লি জিয়ান বাও আমাদের দিকে এগিয়ে এলো। তোমরা অনির্বাণের পরিবার? ভালো, এখন তাকে আমাদের কথা শুনতে হবে। কি? লি জিয়ান বাও অনির্বাণের দিকে ফিরল। দেখো, তোমার স্ত্রী এবং ভাই এখানে। এখন আমার কথা শোনো। আমাকে বল, কোন কোন গোয়েন্দা আমার পেছনে লেগে আছে, ওদের নাম, ঠিকানা, সব কিছু। গো। অনির্বাণ জবাব দিল না। লি জিয়ানবাও হাসল। ঠিক আছে, তাহলে আমি তোমার স্ত্রীকে একটু জিজ্ঞাসাবাদ করি, দেখি সে কতটা কষ্ট সহ্য করতে পারে। গুল। না, অনির্বাণ চিৎকার করে উঠল। ওরে কিছু করো না, আমি সব বলছি। লি জিয়ানবাও হাসল। এটাই চাইছিলাম। কে? হঠাৎ একটা জোরের শব্দ হল। ক্যাসলের দরজা ভেঙে পড়ল। আমরা সবাই চমকে উঠলাম। গার্ডরা দৌড়ে গেল দরজার দিকে। কি হচ্ছে? লি জিয়ানবাও চিৎকার করে উঠল। গলির শব্দ আসতে লাগলো বাইরে থেকে। আমরা আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ হোল রুমের দরজা ভেঙে পড়ল। কয়েকজন লোক ঢুকে পড়ল বন্দুক হাতে। পুলিশ! কেউ নড়বে না, একজন চিৎকার করে বলল। লি জিয়ানবাও বন্দুক বের করল। একজন পুলিশ অফিসার তাকে লক্ষ্য করে গুলি করল।